আহ, শোনা যাচ্ছে তাই তো? ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটুখানি রেসপন্স করো, ঠিক আছে? আহ, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা? এনিওয়ান প্লিজ? দেখতে পাচ্ছিলে? স্ক্রিনটা দেখা যাচ্ছিল? এনিওয়ান? আচ্ছা, ওকে। আচ্ছা, আগের দিনকে আমরা মাইটোকন্ড্রিয়া পর্যন্ত আলোচনা করেছিলাম, কোষ অঙ্গাণুটা নিয়ে। আজকে আরেকটা, তোমরা হয়তো ভাবতে পারো এতগুলো অঙ্গাণু নিয়ে এত বারবার এত আলোচনার কি আছে। তো কারণ কোষের কার্যকলাপ বুঝতে গেলে অঙ্গাণুগুলো সম্বন্ধে বোঝাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো সেরকমই আমরা পরবর্তী নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া হয়ে যাওয়ার পরে আরেকটা যে অঙ্গাণুটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে গিয়ে এমন একটি আরেকটি কোষ অঙ্গাণু যেটা আমাদের কোষের মধ্যেই থাকে। কোষের কোথায় থাকে? রাইবোজোম থাকে হচ্ছে কি কোষের সাইটোপ্লাজমে। কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, এই রাইবোজোম নামক কোষ অঙ্গাণুটা তৈরি হয় কোষের নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়, রাইবোজোম হচ্ছে গিয়ে কোষের সাইটোপ্লাজমে বাইরে চলে আসে। কোষ পর্দার ভেতরেই থাকে কিন্তু সাইটোপ্লাজমে ঘোরা বেড়ায়। রাইবোজোমের দুটো ইউনিট থাকে। তোমরা হয়তো বইতে পড়বে 70S, 80S, 60S, এই ধরনের বিভিন্ন নামগুলো সাব ইউনিট হচ্ছে গিয়ে তোমরা পড়বে। তার মধ্যে একটা সাধারণত হয়, যেটা হচ্ছে গিয়ে বলা হয় লার্জ সাব ইউনিট, আর একটা হচ্ছে স্মল সাব ইউনিট। এই দুটো সাব ইউনিট যুক্ত হলেই তখনই একটা আমাদের ফাংশনাল, কার্যকরী একটা রাইবোজোম তৈরি হয়। কিন্তু এই দুটো ইউনিট কখন যুক্ত হবে, এটার একটা ইন্টারেস্টিং সময় রয়েছে। সেই সময়টা হলো, তোমরা জানার জন্য জেনে রাখো, সেটা হচ্ছে আমাদের যে এমআরএনএ তৈরি হয়, দ্যাট ইজ মেসেঞ্জার আরএনএ, যেটা কোথায় তৈরি হয়? কোষের নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়। কি থেকে তৈরি হয় সেটা? ডিএনএ থেকে তৈরি হয়, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থেকে আমাদের এমআরএনএ তৈরি হয়। কোথায় তৈরি হয়? তোমরা আগের দিনকে দেখেছিলে কোষের নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়। তারপরে সেই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে আসে। কোথায় বেরিয়ে আসে? সাইটোপ্লাজমে বেরিয়ে আসে। সেই এমআরএনএটা মধ্যে কি ধরনের বার্তা রয়েছে, সেই বার্তাটা পড়ার জন্য রাইবোজোমের দরকার পড়ে। এই এমআরএনএ এর বার্তাটা কে পড়তে পারে? রাইবোজোম। সেই কারণে বলা হয় রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। কিন্তু কিভাবে করে? বেসিক্যালি রাইবোজোমের, দেখো এখানে দুটো সাব ইউনিট তোমরা একটা ছবিতে দেখতে পাচ্ছ। সেই সাব ইউনিট দুটো, জিআইএফ তে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ এর উপরে এসে বসে এবং সেটাকে পড়তে শুরু করে কিভাবে? সেখানে কি কি নিউক্লিওটাইড এ টি জি সি, সরি, এ ইউ জি সি, মানে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন এবং সাইটোসিন, সেগুলো কোথায় কোথায় রয়েছে সেইটার উপরে নির্ভর করে হচ্ছে গিয়ে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করতে সহায়তা করে। তো সেই কারণে, হ্যালো, দেখো প্রোটিন সংশ্লেষ কিভাবে হচ্ছে। একটা পর এক একটা আসবে আর ওইভাবে হচ্ছে গেনের মতো হয়ে যায়। তারপরে যেই শেষ হয়ে গেল তখন আবার রাইবোজোমে সাব ইউনিট দুটো খুলে যায়, যেটা তোমরা এখন ছবিতে দেখতে পাচ্ছ। নির্দিষ্ট যে সিকোয়েন্স রয়েছে এমআরএনএ, সেই সিকোয়েন্সটা বা তার যে পরপর যে কোডগুলো রয়েছে, এগুলোকে বলা হয় যে জেনেটিক কোড। তার উপরে নির্ভর করে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড, যেগুলো
প্রোটিন তৈরির জন্য যে বেসিক ইউনিট, একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ইটের দরকার পড়ে, ঠিক সেরকমই একটা প্রোটিন তৈরি করতে গেলে কিসের দরকার পড়ে? অ্যামাইনো অ্যাসিডের। সেই অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে আসছে? কোষের মধ্যে। কোষের মধ্যে আমরা যখন কোনো প্রোটিন খাচ্ছি, সেটা যখন ভাঙতে ভাঙতে অ্যামাইনো অ্যাসিড আমাদের পেটের মধ্যে ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সেটাই আবার রক্তের মধ্যে দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং নির্দিষ্ট কোষে গিয়ে পৌঁছয়। সেই কোষের সাইটোপ্লাজমের মধ্যে এরকম অ্যামাইনো অ্যাসিড থাকে। যখন কোনো প্রোটিন তৈরি করার দরকার পড়ে কোষের মধ্যে নির্দিষ্ট দরকারি কিছু প্রোটিন, তখন সে রাইবোসোম এমআরএনএ এর কোডের ওপর ভিত্তি করে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর জুড়ে দেয় এবং আলটিমেটলি আমরা একটা প্রোটিন পাই। সেই কারণে রাইবোসোমের প্রধান ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোসোমের প্রধান কাজ হচ্ছে কি প্রোটিন তৈরি করা। এছাড়া রাইবোসোম অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে রাইবোসোমগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আরেকটা কোষ অঙ্গাণু, সেটার সাথে যুক্ত থাকলে সেই প্রোটিন আরেকটু কিছু প্রোটিন তৈরি হয়, যেগুলো প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা বা কোষ থেকে যে বেরিয়ে যাওয়ার জন্য যে প্রোটিনগুলো দরকার, সেই প্রোটিনগুলো তৈরি করতে সাহায্য করে। ওকে, আচ্ছা, রাইবোসোম দুটো জায়গায় অবস্থান করে। রাইবোসোম হচ্ছে কি একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে একটা অঙ্গাণুর গায়ে। হ্যালো, এটা ক্লাস 9। আচ্ছা, ঠিক আছে। কেন, কোনো মিস্টেক, এনিথিং? আজকে বৃহস্পতিবার, খুব সম্ভবত ক্লাস 9-এরই ক্লাস, রাইট? হ্যালো, ঠিক আছে। ওকে, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখনো? ওকে, তোমাদের ক্লাস 9-এ খুব সম্ভবত কোষাঙ্গাণুগুলো রয়েছে, আমি যদি খুব একটা ভুল না করে থাকি। ইজ ইট? ওকে, লেখাটা একটুখানি হচ্ছে গিয়ে সরে গেছে। পরবর্তী যে কোষাঙ্গাণুটা তোমাদের আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটার কথা একটু আগে হচ্ছিল। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি তোমরা দেখো, কোষের ঠিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একদম নিউক্লিয়াসের গায়ে অবস্থান করে, এবং সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখো তোমরা একটা নীল নীল রঙের ডট দেখতে পাবে। সেই ডটগুলো আর কিছুই না, এগুলো বেসিক্যালি বলা হয়, এটা যদি থাকে তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাটাকে অনেকটা খড়খড়ে দেখতে লাগে, রাফ, ওপরটা মসৃণ নয়। সেই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার গাত্রে বা গায়েতে রাইবোসোম যুক্ত থাকে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেমন নিচে দেখো লেখা রয়েছে রাফ ইয়ার, ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ কোনটা? ROUGH, রাফ মানে অমসৃণ, খসখসে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো, একটু হালকা হলুদ রঙের, একটু বিস্কুট কালারের যেটা রয়েছে, সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে একটা বিশেষ কোষাঙ্গাণু, কোষের সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোসোম যুক্ত থাকে না। তাহলে রাইবোসোম কোথায় অবস্থান করে? কিছু রাইবোসোম থাকে যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত থাকে, আর কিছু রাইবোসোম থাকে যেটা সাইটোপ্লাজমের মধ্যে ফ্রিলি ঘুরে বেড়ায়। ঠিক আছে? তো এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার কাজ কি? এটা হচ্ছে বেশ কিছু প্রোটিন তৈরি করে, বেশ কিছু গ্লাইকোপ্রোটিন এবং ফসফোলিপিড নামক দুটো জিনিসকে হচ্ছে গিয়ে তৈরি করে, যেটা বিভিন্ন কোষের অঙ্গাণুর জন্য দরকার পড়ে। মানে রাইবোসোম যে প্রোটিনটা তৈরি করলো, সেই প্রোটিনটা বেসিক্যালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রবেশ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রবেশ করার পরে সেগুলোর কিছু প্রসেসিং হয়। সবসময় যে প্রোটিনটা তৈরি হলো, সেটা সবসময় কার্যকরী ভূমিকা নিতে পারে না আমাদের দেহের মধ্যে, বা যে কোনো উদ্ভিদের দেহ হোক, প্রাণীর দেহ হোক। সেই প্রোটিনটা কি হয়? সেটা হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রবেশ করে,
এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটার কিছু গঠনগত পরিবর্তন করে বা সেটাকে নির্দিষ্ট আকৃতি প্রদান করা প্লাস এটাকে একটা খামের মধ্যে ভরে দেয়, দ্যাট ইজ দ্য এনভেলপ, এটাকে করে। ঠিক তার পরবর্তী এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরের কাজটা হচ্ছে কি গলগি বডির। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিন ফিল্ড, প্রোটিন ভর্তি হওয়া যে থলির মতো অংশগুলো, প্রোটিনগুলো কোথায় প্রবেশ করে? গলগি বডিতে প্রবেশ করে। আমি একটা দেখছি, এখানে ভিডিও আছে, আমি সেটাকে শো করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেই গলগি বডির কাজ কি আমি একটা বোঝাচ্ছি উদাহরণ হিসাবে। ধরে নাও তোমরা একটা চিঠি লিখেছো, ফর এক্সাম্পল এখন তো অনেক সময় হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের দিনে বা ফোনেতে মেসেজ পাঠানোটা অনেক ইজি। তোমরা হয়তো অনেক সময় দেখেছো যে বাড়িতে কখনো কখনো নোটিশ আসে, বিভিন্ন ধরনের চিঠি এখনো পর্যন্ত আসে, ব্যাংক থেকে আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে দরকারি চিঠি। সেটা কিন্তু তোমার বাড়ির নির্দিষ্ট ঠিকানায় এসে পৌঁছে যায়। সেটা কে পাঠাচ্ছে? সেটা দূরে কোনো একজন ব্যক্তি, সেটা তোমার রিলেটিভ হতে পারে বা কোনো একটা অফিস থেকে হয়তো আসছে। উল্টে দিচ্ছি সিনারিওটা, একটু সিম্পলিফাই করছি। ধরো তুমি একটা চিঠি লিখে তোমার দিল্লিতে কোনো একজন বন্ধু আছে বা রিলেটিভ আছে, আত্মীয়, তার কাছে হচ্ছে তুমি পাঠাতে চাইছো। তোমার বাড়ি ধরে নিচ্ছি আমি, আমরা পশ্চিমবঙ্গের রাজধানী হিসেবে কলকাতাকেই ধরে নিচ্ছি, কলকাতায়। কলকাতা থেকে চিঠিটা কোথায় যাবে? দিল্লিতে যাবে। কিন্তু তুমি চিঠিটা লিখে কি কলকাতার একদম হেড পোস্ট অফিসে পাঠিয়ে দেবে? না, আমরা সাধারণত চিঠিটা কোথায় দিই? বাড়ির সামনে কোনো একটা পোস্ট অফিসে গিয়ে আমরা ডাক টিকিট লাগিয়ে সেই চিঠিটাকে খামের মধ্যে ভরে সুন্দরভাবে পোস্টারে পাঠানোর জন্য দিই। এবারে যদি একটা গুরুত্বপূর্ণ চিঠি হয়ে থাকে, গুরুত্বপূর্ণ হয়তো মানে সেটাতে একটু জল লাগলে খারাপ হয়ে যেতে পারে, বা সেটাকে একটু প্রোটেক্ট করার দরকার আছে, বা আমরা কোনো একটা গিফট পাঠাতে চাইছি, সেটা হয়তো একটু কাঁচের কোনো একটা আইটেম রয়েছে যেটা হয়তো ভেঙে যেতে পারে। অনেক সময় করা হয় না পার্সেলে করে, বা এখন অ্যামাজন ফ্লিপকার্টের দিনে দেখতেই পাও বাড়িতে হচ্ছে কি অনেক সময় যে বিভিন্ন ধরনের যদি কোনো কিছু এসে থাকে, ওরকম অনেক সময় ভঙ্গুর কিছু বস্তু যেটা ফ্র্যাজাইল আইটেম সেগুলো আমরা কিন্তু পেয়ে যাই। তাহলে আমি বাড়িতে একটা চিঠি লিখলাম বা একটা কোনো একটা জিনিস তৈরি করলাম, সেই জিনিসটা হাতের কাজ তৈরি করে আমি একটা দূরের কোনো একটা দিল্লির বন্ধুকে পাঠাতে চাইছি। সেই জিনিসটা আমি তাহলে পোস্ট অফিসে নিয়ে যাব, সেটা খোলা অবস্থায় নিয়ে যাব? অবভিয়াসলি না। আমি সেটাকে কি করব? ভালো করে প্যাকিং করব। যদি সেটা কলকাতা থেকে হয়তো পাশের কোনো একটা হাওড়াতে যেতে হবে, হাওড়ার কোনো একটা অ্যাড্রেসে, অবভিয়াসলি সেটার প্যাকিংটা যত যত্ন করে যত ভালোভাবে করা হবে, তার থেকে অনেক বেশি ভালোভাবে করতে হবে যদি আমি জেনে থাকি যে আমাকে সেই পার্সেলটা কোথায় যাবে। সেই আইটেমটা যাবে হচ্ছে দিল্লিতে, বা ধরে নিচ্ছি সেই আইটেমটা যাবে হচ্ছে কি আমেরিকাতে, লন্ডনেতে যাবে, বিদেশে যাবে। তাহলে আমি বিদেশে যদি পাঠাতে হয়, আমি তাহলে সেটার বক্সিংটা আরো ভালোভাবে করব, যাতে যেতে যেতে সেটা খারাপ না হয়ে যায়, তুবড়ে না যায়, কাগজটা যাতে ভাঁজ না হয়ে যায়, সেরকম ভাবে আমরা প্যাকেজিংটা করি, একটু ভালো খামেতে করে প্যাকিং করব। কোষও ঠিক সেই কাজটাই করে। যে প্রোটিনটা তৈরি হলো, ধরে নিচ্ছি সেই প্রোটিনটা আমার একটা যকৃৎ, আমার পেটের মধ্যে যকৃৎ রয়েছে, সহজ ভাষায় যকৃতের একটা কোষের মধ্যে একটা প্রোটিন তৈরি হয়েছে। কিন্তু সেই প্রোটিনটার দরকার হচ্ছে কি হয়তো আমার পায়ের কোথাও একটা, বা আমার গলায় কোথাও একটা দরকার আছে, গলার কোনো একটা অঙ্গের মধ্যে দরকার রয়েছে, অথবা যকৃৎ থেকে তৈরি হয়ে যকৃতেরই হয়তো পার্শ্ববর্তী কোনো একটা কোষের সেটা দরকার রয়েছে। তাহলে সেই প্রোটিনটা যকৃতের একটা কোষ থেকে পাশের কোষে যত সহজে যেভাবে পাঠিয়ে দেওয়া যাবে, আমাকে দূরে রক্তের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে অনেকটা দূরে পাঠাতে গেলে সেটার প্যাকেজিং আর একটু ভালো করতে হবে। তো এই প্যাকেজিং এর পার্টটা কে দেখে? এই প্যাকেজিং এর দায়িত্বটা দেওয়া রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডিকে। গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখবে যে আমি সেটাকে ভালোভাবে প্যাকেজিং করছি কিনা। গলগি বডি শুধুমাত্রই প্যাকেজিং কাজ নয়, গলগি বডির আরেকটা কাজ হচ্ছে, ধরে নাও তোমরা স্কুলে যে তোমরা এখন 10 জন কি 15 জন 30 জন যারা বসে রয়েছে, প্রত্যেকে 30 জন একটা চিঠি লিখেছো। 30 জনই বিভিন্ন অ্যাড্রেসে চিঠিটা পাঠাতে চাইছো।
কোনোটা হয়তো দিল্লি যাবে, কোনোটা হয়তো কর্ণাটকে যাবে, কোনোটা হয়তো বোম্বে যাবে। কোন একটি স্কুলে তোমাদের 30 জনের, মানে ধরে নাও দিল্লিটা হচ্ছে গিয়ে ব্রেন, বোম্বেতে যাচ্ছে, মুম্বাইটা হচ্ছে গিয়ে হয়তো কোনো মাসেল বা পেশিকোষ, কর্ণাটকে যাবে ধরে নাও কিডনি। ঠিক আছে, কিডনিতে যাবে কোনোটা, কোনোটা মাসেলে যাবে, আর কোনোটা হচ্ছে গিয়ে ব্রেনে যাবে। কিন্তু তৈরি কোথায় হয়েছে? তোমাদের ক্লাসরুমের মধ্যেই তৈরি হয়েছে চিঠিটা। তোমাদের ক্লাসরুমটা যদি একটা কোষ ধরে নাও, কোষের মধ্যে কি তৈরি হয়েছে? অজস্র, তোমরা 30 জন মিলে 30টা চিঠি লিখেছো, এবং সেই চিঠিটাকে হচ্ছে গিয়ে পাঠাতে হবে বিভিন্ন জায়গায়। তাহলে পোস্ট অফিসে গিয়ে চিঠিটা দেওয়ার পরে পরবর্তী কাজটা কি হবে? পোস্টমাস্টার সেটাকে করবে সঠিক। 30 জনের মধ্যে কোন কোন চিঠিগুলো দিল্লি যাবে আলাদা করে দাও। 30 জনের মধ্যে হচ্ছে গিয়ে কতজন হচ্ছে গিয়ে হয়তো দেখা গেল 10টা চিঠি হচ্ছে গিয়ে কর্ণাটকে যাবে, আর অন্য 10টা চিঠি হচ্ছে গিয়ে মুম্বাই যাবে। তারপরে পোস্টমাস্টার কি করবে? পোস্টমাস্টার করবে সেই 10টা চিঠিটাকে একটা বান্ডিল করে আরো একটা সুন্দর খামের মধ্যে ভরে দেবে, এবং তার উপরে লেখা থাকবে দিল্লি, বা তার উপরে লেখা থাকবে কর্ণাটক, বা তার উপরে লেখা থাকবে মুম্বাই। তার মানে ভাবো, ওই একটা খামের মধ্যে 10 জনের চিঠি রয়েছে, যেটা পুরোপুরি আলাদা আলাদা চিঠি। সেটা হচ্ছে গিয়ে পাঠাতে হবে দূরের কোনো একটা অঙ্গাণুকে, কোনো একটা অঙ্গে। তার জন্য আবার একটা এক্সট্রা প্যাকেজিং। তুমি তো চিঠিটাকে একটা খামের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, সুন্দরভাবে ঢুকিয়েছো, তার উপরে নাম লিখেছো, কিন্তু পোস্টমাস্টার কি করলো? নিজের সুবিধার্থে ওগুলোকে কি করলো? ভাগ ভাগ করলো, কোনটা কোথায় যেতে হবে, দিয়ে সেটাকে আবার আরেকটা আরেকটা প্যাকেজিং করলো, আরেকটা বড় বক্সের মধ্যে ঢুকিয়ে দিল জিনিসটাকে। তো গলগি বডির কাজ হচ্ছে গিয়ে ঠিক সেইটা। গলগি বডি কি করে? গলগি বডি হচ্ছে গিয়ে মডিফাই করবে, সেটাকে শর্টিং করবে, শর্ট মানে কোনটা কোথায় যাবে সেইটা অনুযায়ী ভাগ ভাগ করবে, তারপরে একটা বিশেষ প্যাকেজিং করবে, আবার সেটাকে আবার একটা কোথায় পাঠাবে সেই অনুযায়ী প্যাকেজিং হবে, কাছাকাছি কোথাও যাবে, দূরে কোথাও যাবে সেই অনুযায়ী প্যাকেজিং হবে। তারপরে সেই যে প্যাকেজিংটা হওয়ার পরে এমন একটা প্যাকেজিং করবে যাতে রক্তের মধ্যে আমাদের যে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে সেটা যাতে ওই প্যাকেজিংটাকে খারাপ না করে দেয়। আমি একটা প্যাকেজিং করে পাঠালাম, জল লাগলো, সব ভিজে গেল, তো অবভিয়াসলি আমাকে তাহলে কি করতে হবে? ওয়াটার প্রুফ একটা প্যাকেজিং করতে হবে। আমি একটা কাঁচের কিছু বস্তু পাঠাতে চাইছি, আমাকে তার চারপাশে কি দিতে হবে? প্রচুর খবরের কাগজ দিতে হবে। তাহলে কি হবে? তবে গিয়ে আমার হচ্ছে কি কাঁচের জিনিসটা প্রোটেক্টেড থাকবে, নাহলে কি হবে? একটা ঠোকা লাগবে, ভেঙে যাবে ভেতরে। সে যখন গিফটটা পাবে সে দেখবে সব ভেতরে টুকরো টুকরো হয়ে গেছে। তো যে প্রোটিনটা তৈরি হলো কোষের একটা মধ্যে, কিডনিতে যখন পৌঁছলো, কিডনি দেখলো ও বাবা, আমার কাজের জন্য দরকার ছিল, আর সেই প্রোটিনটা তো কাজই করছে না, কারণ সেটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। মাসেল যখন কোনো একটা প্রোটিনকে পেলো, দেখলো ও, এটার তো কোনো কাজই নেই, কারণ সেটা রক্তের মধ্যে আস্তে আস্তে খারাপ হয়ে গেছে, সেটার মধ্যে কিছু রিয়াকশন হয়ে গেছে, সেটা আর কাজ করতে পারছে না। তাহলে সেই প্রোটিন তো রাইবোসোম তৈরি করে দিল কোষের মধ্যে, কিন্তু সেই প্রোটিনটা ঠিক মতো পৌঁছচ্ছে কিনা, পৌঁছানোর জন্য যা যা করণীয় দরকার, কাজ করা দরকার, সেগুলো হচ্ছে গলগি বডি করে। সেটা কি? ট্রান্সপোর্ট প্রোটিনস, প্রোটিনটা যাতে ট্রান্সপোর্ট হতে পারে সেই কাজটা হচ্ছে কি গলগি বডি এই প্যাকেজিং এর কাজটা করে। ঠিক আছে, তো গলগি বডির কাজটা হচ্ছে কি এইটা। এই ছোট্ট ভিডিওটা হচ্ছে কি এখানে একটা জিআইএফ রয়েছে, আমি আশা করছি তোমরা এটা দেখতে পাবে। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এরকম থলের মতো গোল গোল, তার ভেতরে প্রোটিন থাকে, প্রোটিনটা গলগি বডিতে প্রবেশ করে। গলগি বডি যেটা হলুদ রঙের দেখতে পাচ্ছ, গলগি বডিতে প্রবেশ করার পরে সেটার আবার একটা প্যাকেজিং হয়, প্যাকেজিং হয়ে সেটা দেখো অন্য দিক থেকে বেরিয়ে যাচ্ছে গলগি বডির, আরেকটা অন্য রঙের একটা দেখো খাম হয়ে বেরোচ্ছে, গোল গোল ভেসিকেল হয়ে বেরোচ্ছে। দেখো তার মধ্যে দেখো প্রোটিন রয়েছে ছোট ছোট টুকরো টুকরো। আশা করছি তোমরা ভিডিওটা মানে ছোট্ট জিআইএফটা দেখতে পাচ্ছ। আমি জানি না আমি যদি এটাকে জুম করি তোমরা পুরোটা অ্যানিমেশনটা দেখতে পাবে কিনা। তো বেসিক্যালি এইটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা পার্পল রঙের দেখতে পাচ্ছ, আর ওপরের দিকে যে হলুদ রঙের দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি গলগি বডি। আর নিচের যে ব্লুইশ পোর্শন, তার পেছনে একটা মাইটোকন্ড্রিয়া তোমরা ছবিটাতে দেখতে পাচ্ছ। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিনটা প্রসেস হয়ে যাওয়ার পরে সেটা গলগি বডিতে প্রবেশ করে। গলগি বডিতে প্রবেশ করার পরে মানে গলগি বস্তুতে প্রবেশ করার পরে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মডিফিকেশন, তার শর্টিং, তার প্যাকেজিং, এগুলো হচ্ছে গিয়ে হয়, এবং তারপরে সেই বস্তুটা হচ্ছে গিয়ে
গলগি বডি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে সে একেবারে কোষ থেকেও বেরিয়ে যেতে পারে, বা কোষ পর্দায় যদি সেটা কাজ করার দরকার হয়ে থাকে তাহলে সেটা কোষের পর্দায় গিয়ে কাজ করবে, বা সেটা হয়তো সাইটোপ্লাজমেই কাজ করতে পারে। এইভাবে হচ্ছে কি পুরো জিনিসটা প্রক্রিয়াটা চলতে থাকে। ওকে, দেখো ঠিক এই ঘটনাটা ঘটে। এটা হয়তো ছবিটা দেখে খুব জটিল মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার গায়ে এগুলো হচ্ছে প্রত্যেকটা রাইবোসোম। রাইবোসোমের কাজ হচ্ছে গিয়ে প্রোটিন তৈরি করা, সেই প্রোটিনটা কি হয় তারপরে ভেসিকেল বা থলের মধ্যে প্রবেশ করে, তারপরে সেটা গলগি বডিতে চলে গেল, গলগি বডির থেকে আরেক দিকে তখন বিভিন্ন ভাবে যেখানে দরকার সেখান দিয়ে বেরিয়ে যাবে। যেমন যদি এটা কোষের বাইরে দরকার হয় কোষের বাইরে বেরিয়ে গেল, যদি কোষের পর্দার গায়ে দরকার হয় কোষের পর্দায় চলে গেল, আর যদি ট্রান্সপোর্ট ভেসিকেল বা লাইসোজোম কোষের মধ্যেই হয়তো এই প্রোটিনটার দরকার, তো কোষের মধ্যেই থেকে গেল। হয় কোষ থেকে বেরোবে, নয় কোষ পর্দার গায়ে গিয়ে আটকে যাবে, না হলে কোষের ভেতরেই থেকে যাবে। যেখানে দরকার সেই অনুযায়ী গলগি বডি সেটাকে সেই স্থানে প্লেস করে দেবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা গলগি বডির কাজটা হচ্ছে গিয়ে বুঝতে পেরেছো। এনি কোশ্চেন্স গলগি বডি নিয়ে? গলগি বডি কি করছে? কারোর কোনো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা? আচ্ছা, গলগি বডি তো হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম প্রোটিন বা গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোসোম এরা কিন্তু প্রত্যেকেই প্রায় সমসাময়িক একই কাজের জন্যই, মানে একই কাজের জন্যই মোটামুটি যুক্ত রয়েছে। একই কাজ বলতে কি, একজন একটা কাজ করছে আর একজন তার পরবর্তী ধাপগুলোকে করছে, আর একজন হচ্ছে কি তার পরবর্তী ধাপগুলোকে করে সেটা একটা পূর্ণতা বা ফিনিশিং দিচ্ছে। যেমন রাইবোসোম প্রোটিন তৈরি করলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেই প্রোটিনটার মধ্যে কিছু আকৃতিগত পরিবর্তন করলো, সেটাকে একটু প্রসেস করলো, তারপরে সেটা গলগি বডিতে পাঠিয়ে দিল। গলগি বস্তু হচ্ছে কি সেটাকে আরো ভালোভাবে প্যাকেজিং করলো, শর্টিং করলো, কোনটা কোথায় পাঠাতে হবে সেই অনুযায়ী প্যাকেজিং করলো, করে হচ্ছে গিয়ে পাঠিয়ে দিল। ওকে, তো এইরকম হচ্ছে কি যেমন একটা লোকাল পোস্ট অফিস থেকে সেটা হচ্ছে গিয়ে একটা বড় পোস্ট অফিসে গেল, বড় পোস্ট অফিস থেকে কলকাতার বড় হেড অফিসে জিপিওতে গেল হয়তো, সেখান থেকে হচ্ছে গিয়ে বিভিন্ন রাজ্যের যে হেড পোস্ট অফিস সেখানে গেল। এরকম ভাবে যেমন চিঠিও ট্রান্সফার হয় বা কোনো একটা আইটেম যেমন যায় ছোট থেকে বড়, বড় থেকে তার থেকেও বড় জায়গায় গেল, ঠিক সেরকমই হচ্ছে গিয়ে রাইবোসোম থেকে প্রোটিনের পাথওয়েটাও কিন্তু ঠিক অনেকটা সেই রকম ভাবেই কাজ করে। ওকে, ওকে, আর লাস্ট একটা যে অঙ্গাণুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রোজোম। আচ্ছা, সেন্ট্রোজোমের আগে এখানে আমরা একটা কথা দেখলাম হচ্ছে গিয়ে লাইসোজোমের কথা এখানে হচ্ছে গিয়ে হয়েছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ভেসিকেল বা লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় হচ্ছে গিয়ে আত্মঘাতী থলি। কেন আত্মঘাতী থলি বলা হয়? তার কারণ এই লাইসোজোম নামক অঙ্গাণুটার মধ্যে, এই অঙ্গাণুটার কিছুই নয়, এটা হচ্ছে গিয়ে একটা বিশেষ কিছু প্রোটিন ভর্তি একটা থলি। একটা বস্তার মধ্যে যেমন চিন্তা করো, তার মধ্যে এমন কিছু আইটেম রয়েছে যে আইটেমটা কি করতে পারে, কোষকে মারতে পারে। কখন মারবে? ধরে নাও এই কোষটা হচ্ছে কি কোন একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, এবং কোষ সেটাকে নিজের অনাক্রমতা বা ইমিউনিটিতে কিছুতেই সেটাকে সামলাতে পারছে না। তখন কোষ সিদ্ধান্ত নেয় যাতে শরীরকে রক্ষা করতে পারে, পার্শ্ববর্তী অন্যান্য কোষগুলোকে রক্ষা করতে পারে, সেই কারণে কোষ কি করে, এই যে সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী, এই সিদ্ধান্তটা নিয়ে নেয়। সেটা নেওয়ার ফলে কি হয়, লাইসোজোমটা ফেটে যায় কোষের সাইটোপ্লাজমের মধ্যে। এবং লাইসোজোমের মধ্যে কি থাকে, বেশ কিছু প্রোটিন থাকে, বেসিক্যালি সেগুলো হচ্ছে উৎসেচক, বেশ কিছু উৎসেচক থাকে, যে উৎসেচকগুলো কোষের কার্যকলাপে ব্যাঘাত ঘটায় এবং কোষকে মেরে ফেলতে পারে। সেই উৎসেচকগুলো হচ্ছে গিয়ে থাকে কোথায়? লাইসোজোমের মধ্যে। স্বাভাবিক পরিস্থিতিতে লাইসোজোম ফাটে না, বা লাইসোজোমের কাছে যখন নির্দিষ্ট বার্তা আসে তখনই লাইসোজোমের যে পর্দাটা আছে সেটা হচ্ছে গিয়ে ফেটে যায়, এবং সেখান থেকে লাইসোজোমের মধ্যে থাকা উৎসেচকগুলো চারিদিকে কোষের মধ্যে সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অঙ্গাণুগুলোকে ধ্বংস করে দিতে থাকে। তার ফলে কোষের হচ্ছে কি স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় এবং কোষটা মারা যায়। এটা হচ্ছে লাইসোজোমের কাজ। আর পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে কি, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে কি আমাদের বেসিক্যালি কোষ বিভাজন, একটা কোষ থেকে যে দুটো কোষ তৈরি হবে, একটা কোষ
তার ভেতরে নিউক্লিয়াস রয়েছে, আরো বিভিন্ন অঙ্গাণু রয়েছে। সেই কোষটা বিভাজিত হয়ে যখন দুটো কোষ তৈরি করতে হবে, দুটো একই ধরনের কোষ তৈরি করতে হবে, তার ভেতরে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি নিউক্লিয়াস। তো সেই যে কোষটা তৈরি হচ্ছে, মানে একটা কোষ থেকে আমার যে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে, সেই কোষটা তৈরি করার জন্য কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেন্ট্রোজোমের উপস্থিতির জন্যই হচ্ছে গিয়ে কোষ বিভাজন সম্ভব হয়। ওকে, অ্যান্ড লাইসোজোম, যেটার কথা একটু আগে বলছিলাম। লাইসোজোম কি করে? লাইসোজোম হচ্ছে কি কোনো একটা বাহ্যিক কোনো বজ্র পদার্থ যেটা কোষের সাইটোপ্লাজমে থাকে সেটাকে খেয়ে নিতে পারে, খেয়ে নিয়ে কোষের সাইটোপ্লাজমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অথবা লাইসোজোম হচ্ছে গিয়ে যখন দেখে সেটাকে সামলানো যাচ্ছে না, তাহলে লাইসোজোমের কাছে নির্দিষ্ট বার্তা এলে লাইসোজোমটা সাইটোপ্লাজমের মধ্যে ফেটে যায় এবং ফেটে গিয়ে বেশ কিছু উৎসেচকের ক্ষরণ করে, যেটা কোষের মৃত্যু ঘটায়। এটা হচ্ছে গিয়ে লাইসোজোমের কাজ। ওকে, তাহলে আমি কুইকলি হচ্ছে গিয়ে যাদের মাইক্রোফোন কাজ করছে একটা কুইকলি কয়েকটা কোশ্চেন করব, সেটার হচ্ছে গিয়ে উত্তর দিতে হবে। হোয়ার আর দ্য সাব ইউনিটস অফ রাইবোজোম সিনথেসাইজড অ্যান্ড অ্যাসেম্বলড? রাইবোজোম যে কোষাঙ্গাণুটার কথা একটু আগে আলোচনা হলো, তার যে সাব ইউনিটগুলো রয়েছে সেগুলো কোথায় তৈরি হয় এবং কোথায় সেই সাব ইউনিটগুলো যুক্ত হয়ে একটা টোটাল রাইবোজোমের ইউনিট তৈরি করে। ফার্স্টে বলা হচ্ছে কি রাইবোজোমের সাব ইউনিটগুলো কোথায় তৈরি হয়, রাইবোজোম নামক কোষাঙ্গাণুটা কোথায় তৈরি হয়? থাকে তো সাইটোপ্লাজমের মধ্যে, কিন্তু তৈরি কোথায় হয়? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। করে একটি স্কুল মাইক্রোফোন অন করে ফার্স্ট। শোনা যাচ্ছে না, সরি। এনি স্কুল? মাইটোকন্ড্রিয়া? আর মার্কা করতে হয়েছে কোয়েশ্চেনটা। হ্যাঁ, আরেকবার বলো, কিসে তৈরি হয়? হ্যাঁ, বাঁশ বেরিয়ে হাত তুলেছিল, মাইক্রোফোন অন করে কিছু বলতে চাইছে বোধহয়। নবাবগঞ্জ, বড়াই বালিকা বিদ্যা মন্দির। এবার কোয়েশ্চেনের মানটা বলুন, মানে বাংলা। বাংলায় বলছি যে রাইবোজোম নামক কোষাঙ্গাণুটা কোথায় তৈরি হয়? কোষের মধ্যে একটা নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে রাইবোজোম নামক কোষাঙ্গাণুটা তৈরি হয়, একটু আগেই আমি বলেছি। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। দোয়ারবাসিনী গার্লস। মাইক্রোফোনে বলছে কিন্তু কিছু শোনা যাচ্ছে না পরিষ্কারভাবে। নিউক্লিয়াস বললো দোয়ারবাসিনী গার্লস, খুব সম্ভব। হ্যাঁ, শোনা যাচ্ছে না, দুর্ভাগ্য। আচ্ছা, সঠিক উত্তরটা হচ্ছে কি নিউক্লিয়াস। সঠিক উত্তরটা হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে রাইবোজোম তৈরি হয়, ওই নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে আসে এবং তারপরে কোথায় অ্যাসেম্বল হয়, কোথায় যুক্ত হয়? নিউক্লিয়াসের রাইবোজোমের সাব ইউনিট গুলো অ্যাসেম্বল হওয়া মানে যুক্ত হওয়া। রাইবোজোমের যে সাব ইউনিট গুলো, সেই সাব ইউনিট গুলো কোথায় যুক্ত হয়? কোষের একটা নির্দিষ্ট স্থানে সেই সাব ইউনিট গুলো একে অপরের সাথে যুক্ত হয় যখন সেখানে এমআরএনএ উপস্থিত থাকে। সেই ঘটনাটা কোথায় হয়? সাইটোপ্লাজমের মধ্যে হয়। ওকে, তোমাদের কয়েকজনের মাইক্রোফোনে কিছু বলতে চাইছো কিন্তু কিছু শোনা যাচ্ছে না, আর বাকি স্কুলগুলো যারা মাইক্রোফোন অন করছো না তাদেরকে রিকোয়েস্ট করবে একটু মাইক্রোফোন অন করে হচ্ছে গিয়ে পার্টিসিপেট করার জন্য। আচ্ছা, নেম অ্যান অর্গানিল which serves as a primary packaging area
ফর মলিকিউলস দ্যাট উইল বি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য সেল। বাংলায় বলছি, একটা অর্গানিল কোষাঙ্গাণুর নাম বলো যেটা প্রাথমিক প্যাকেজিং এরিয়া, মানে যে নতুন মলিকিউল বা প্রোটিনগুলো তৈরি হয় তার প্যাকেজিং হচ্ছে গিয়ে সেই অঙ্গাণুটার মধ্যে হয়, যাতে সেটা কোষের থেকে বিভিন্ন স্থানে বা কোষের মধ্যে নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে পড়তে পারে। নেম অ্যান অর্গানিল হুইচ সার্ভস অ্যাজ আ প্রাইমারি প্যাকেজিং এরিয়া। সেই কোষ অঙ্গাণুটার নাম কি যে প্যাকেজিং এ সাহায্য করে? একটু আগেই বলা হয়েছে, রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, প্যাকেজিং এর কাজটা হচ্ছে এন্ডোপ্লাজমিক নয়, প্যাকেজিং এর ফাইনাল প্যাকেজিংটা হচ্ছে কি তার একটু পরে হয়, গলগি বডিতে হয়। যেটা হচ্ছে কি একটু আগেই ছবিটাতে দেখানো হলো, ফাইনাল প্যাকেজিং কোথায় হচ্ছে? ফাইনাল প্যাকেজিং দেখো এখানে ছবিটাতে দেখানো হয়েছিল, একটা হচ্ছে কি এখানে মেমব্রেনে যেতে হলে একটা প্যাকেজিং হলো, এখানে হলে এটা আরেক ধরনের প্যাকেজিং হলো। এই প্যাকেজিং এর কাজটা কি করছে? কাজটা করছে গলগি বস্তু। ওকে ওকে, পরের কোশ্চেনটা দেখা যাক কি আছে। 3 নম্বর কোশ্চেন, পাওয়ার হাউস অফ দ্য সেল। এটা সবাই জানে, কোষের হচ্ছে গিয়ে শক্তিঘর কোন অঙ্গাণুকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। সবাই জানে এটা মাইটোকন্ড্রিয়া, গুড। আচ্ছা, প্রোটিন সংশ্লেষের জন্য কোন কোষাঙ্গাণুটা দায়ী? কোন কোষাঙ্গাণুর কাজ হচ্ছে গিয়ে প্রোটিন সংশ্লেষ করা? রাইবোজোম, গুড, রাইবোজোম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর নেম দ্য অর্গানিল রেসপন্সিবল ফর সেল ডেথ। সেলের মৃত্যুর জন্য কোন অঙ্গাণুটা? কোন অঙ্গাণুটা? আচ্ছা, কোন স্কুল বললো? আচ্ছা, নসিগ্রাম অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছে কিন্তু কাজ হচ্ছিল না মাইক্রোফোনে সামাউ। ইয়েস, ইটস এ লাইসোজোম, একদম ঠিক। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন থেকে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার। কারোর কোনো কোশ্চেন থাকলে পরের দিনকে জিজ্ঞেস করা। যাদের মাইক্রোফোনটা কাজ করছে না তারা তোমরা একটুখানি স্যার বা ম্যাডামকে রিকোয়েস্ট করতে পারো, আর প্রত্যেকটি স্কুলকে বলবো একটুখানি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার জন্য। ওকে।